সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই হয়তো খেয়াল করে থাকতে পারেন, গত 24শে নভেম্বর একটি অদ্ভুত সংবাদ প্রকাশিত হয়, আর সেটি হচ্ছে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে 50,000 টন নন বাসমতি সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরের এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এর চাল কিনতে ব্যয় হবে প্রায় 216 কোটি টাকা। সংবাদটি পড়ে আমি একটু ধন্দে পড়ে যাই, কারণ সিঙ্গাপুরে কোনো কিছুই উৎপাদন হয় না, চাল উৎপাদনের তো প্রশ্নই আসে না। আমি 2-3 বার সিঙ্গাপুরে গিয়েছি, তাই আমি নিজের চোখে দেখেছি সিঙ্গাপুরের প্রতিটি ভোগ্যপণ্য, এমনকি পানি পর্যন্ত পাশের দেশ থেকে কিনে খেতে হয়। তাহলে সিঙ্গাপুর থেকে কেন সরকার চাল কিনছে আমি বুঝতে পারি না। পরে অন্য একটি সংবাদ থেকে জানতে পারি চাল আসছে সিঙ্গাপুর থেকে, কিন্তু এই চাল সিঙ্গাপুরের না, ভারতের। আরো ধন্দে পড়ে গেলাম, আমাদের যদি ভারতেরই চাল কিনতে হয় তাহলে সরাসরি ভারত থেকে কিনলেই তো হয়, সিঙ্গাপুরে কেন যেতে হবে? এমন তো না এই প্রথম আমরা চাল আমদানি করছি। বাংলাদেশ প্রায় বিদেশ থেকে চাল আমদানি করে, আর এ চাল আমরা ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড থেকে সরাসরি আমদানি করে থাকি। তো এবার সিঙ্গাপুর কেন? বিষয়টি ইন্টারেস্টিং, তাই আমি একটু খোঁজ খবর শুরু করি, আর যা খুঁজে পাই এর চেয়েও বেশি ইন্টারেস্টিং। আর তা হচ্ছে এই সরকার শুধু চাল না, অনেক কিছুই সিঙ্গাপুর থেকে কিনছে। এই যেমন আমেরিকার সাথে গোপন চুক্তির অধীনে বাংলাদেশকে আমেরিকা থেকে 2,20,000 টন গম আমদানি করতে হবে, যার জন্য খরচ হবে 825 কোটি টাকা। গত 3 নভেম্বর 60,000 টন গমের প্রথম চালান আসে আমেরিকা থেকে। এই যে গমের মূল্য, এই পরিশোধের টাকা আমেরিকায় যাবার কথা, কিন্তু মজার বিষয় হচ্ছে সেই টাকা আমেরিকায় না, গেছে সিঙ্গাপুরে। বাংলাদেশের পক্ষে এলসি খোলে সোনালী ব্যাংক, আর রপ্তানিকারকের ব্যাংক ছিল সিঙ্গাপুর স্ট্যান্ডার্ড চার্টার্ড। এখন প্রশ্ন হচ্ছে কেন? বাংলাদেশ কি সরাসরি আমেরিকায় টাকা পাঠাতে পারে না? প্রশ্নই আসে না, কারণ বাংলাদেশের রিজার্ভ আমেরিকায় থাকে। তাহলে আরও মজার বিষয় আছে, শুনুন। গত 9 সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বিদেশ থেকে 1,000 কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সাধারণত কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে, কারণ ওই দুই দেশের সাথে এলএনজি কেনার দীর্ঘমেয়াদী চুক্তি আছে। তবে চাহিদার খাতিরে মাঝে মাঝে বাংলাদেশ আমেরিকা থেকেও এলএনজি কিনে থাকে। কিন্তু এবার যে 1,000 কোটি টাকার এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে, সেটি এসব দেশ থেকে কেনা হচ্ছে না। কোন দেশ থেকে কেনা হচ্ছে একটু গেস করুন। জি হ্যাঁ, সিঙ্গাপুর থেকে। শুধু তাই না, বর্তমান সরকারের যত ক্রয় আছে তার বেশিরভাগই করা হয়েছে ভায়া সিঙ্গাপুর হয়ে। তাই এখন প্রশ্ন ওঠে, এই সরকার কি সিঙ্গাপুরকে এতই ভালোবাসে যে সবকিছু সিঙ্গাপুরের মাধ্যমেই করতে হবে? উত্তর হচ্ছে, এই সরকার সিঙ্গাপুরকে ভালোবাসে কিনা তা জানি না, তবে এই সরকারের একজন বিশেষ ব্যক্তি আছেন যিনি সিঙ্গাপুরকে অনেক ভালোবাসেন, আর তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টার এক বিশেষ দূত, যার পদমর্যাদা উপদেষ্টার সমান। এই বিশেষ দূত জন্মসূত্রে তো বাংলাদেশী, কিন্তু তিনি সিঙ্গাপুরেই থাকেন। শুধু তাই না, তার স্ত্রী ও পরিবার সিঙ্গাপুরিয়ান। এই বিশেষ দূত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বড় সরকারি ক্রয়ের সিদ্ধান্তগুলোর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শুধু তাই না, বন্দর বিষয়ে বিদেশিদের সাথে চুক্তিগুলোর নেপথ্যেও কলকাঠি নেড়েছেন এই বিশেষ দূত। এই বিশেষ দূতের জন্যই বর্তমানে বাংলাদেশের সকল ক্রয় সিঙ্গাপুরের মাধ্যমে হয়, আর এর বিশেষ উদ্দেশ্য আছে, আর তা হলো অর্থ পাচার। দেখুন, আপনি জানেন কিনা জানি না, এই যে সরকারি বিভিন্ন ক্রয় হয়, দুই দেশের মধ্যে যে ধরনের চুক্তি হয়, আপনার কি মনে হয় এগুলো এমনি এমনি হয়ে যায়? আপনার কি মনে হয় যে বাংলাদেশে গম বিক্রি করতে হবে, তো ডোনাল্ড ট্রাম্প সকালে ঘুম থেকে উঠে ইউনুসকে ফোন করে বলল, এই ইউনুস, আমার দেশ থেকে গম নাও? জি না, এই আন্তর্জাতিক কেনাকাটা এভাবে হয় না। আসলে এর ভেতরে একটি ব্যবসায়িক গোষ্ঠী থাকে। ইংরেজিতে যাকে আপনি লবিস্ট বলতে পারেন, আর বাংলায় তাকে বলতে পারেন দালাল। তো এই দালালরা সাধারণত এ ধরনের চুক্তিতে মিডলম্যান হিসাবে কাজ করে। মানে এরা দুই পক্ষের সাথেই কথা বলে এ ধরনের চুক্তি বা বিক্রির ক্ষেত্রে সহায়তা করে থাকে, আর বিনিময়ে সে দুই পক্ষের কাছ থেকেই সামান্য কিছু কমিশন পায়। সাধারণত সেটি 1 থেকে 3% মধ্যে ওঠানামা করে। কিন্তু সমস্যা হচ্ছে, বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত দেশে এই পার্সেন্টেজ কখনো ছোট থাকে না, সেটি কখনো কখনো 15 থেকে 20% চলে যায়। কমিশন শুধু একা এই মিডলম্যান খায় না, এর সাথে সাথে
মন্ত্রী, এমপি, সরকারি কর্মচারী, সচিব সবাই খায়। মানে বিশাল দুর্নীতি হয়। এই সরকারের আমলে এই বিশেষ দূত এভাবে দুর্নীতির মাধ্যমে ইতিমধ্যেই শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। যখনই বাংলাদেশ সরকার সিঙ্গাপুর থেকে কিছু ক্রয় করে, তখন এই বিশেষ দূত চুক্তির আগে ও পরে রাফেল প্লেস এলাকায় ভ্রমণ করেন। যারা রাফেল প্লেস সম্পর্কে জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের একটু জানিয়ে রাখি। সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল হাব হিসেবে পরিচিত এই রাফেল প্লেস সিঙ্গাপুরের প্রধান ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, বিনিয়োগ প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম সহ বিভিন্ন আর্থিক সেবা দপ্তর এখানে অবস্থিত। আর প্রধান উপদেষ্টার ওই বিশেষ দূত এখানে ঘোরাফেরা করেন। আসলে তিনি এক ঢিলে দুই পাখি মারেন। প্রথমটি হচ্ছে দুর্নীতির মাধ্যমে কামাই করা টাকা কষ্ট করে আর বিদেশে পাচার করতে হয় না, কারণ তার বাড়ি সিঙ্গাপুরে। আর দুই, বাংলাদেশ থেকে কমিশনের টাকা বৈধভাবে পাঠাতে গেলে বাংলাদেশ সরকারকে ট্যাক্স ও ব্যাংক চার্জ দিতে হবে। টাকা যদি বাংলাদেশেই না থাকে, সেই টাকার জন্য আবার ইনকাম ট্যাক্স কি, ব্যাংক চার্জ কি, মানে লাভই লাভ। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই সরকারের সময় যত কমতে শুরু করেছে, টাকার নেশায় ওই বিশেষ দূত আরো পাগল হয়ে গেছেন। তিনি আন্তর্জাতিক নিয়ম নীতির কোনো কিছুরই তোয়াক্কা করছেন না। বাংলাদেশের লাভ ক্ষতি হবে এসবও মানছেন না। তিনি যত বেশি সম্ভব চুক্তি করার জন্য পাগল হয়ে গেছেন। তার এমন বেপরোয়া আচরণে বাংলাদেশের ব্যবসায়ী মহল দারুণ ক্ষুব্ধ। এ ব্যাপারে তাদের মতামত হচ্ছে, আন্তর্জাতিক মহলের বিভিন্ন রকম এজেন্ডা থাকে, যা রাজনৈতিক সরকারের প্রতিনিধিদের মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষা করে দর কষাকষির মাধ্যমে মোকাবিলা করা হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ওই বিশেষ দূতের ভূমিকায় আন্তর্জাতিক মহলের অনেক অন্যায্য দাবি সরকার মেনে নিয়েছে। আর এর ফলে ভবিষ্যতে যে সরকারই আসবে না কেন, তাকে বড় ধরনের মূল্য দিতে হবে। এটি আমি বলছি না, এটি বলছে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি ক্রয়ের ক্ষেত্রে ওই বিশেষ দূত বা উপদেষ্টার ভূমিকা সম্পর্কে আমি সুনির্দিষ্ট কিছু বলতে পারবো না, তবে শুনেছি সরকারি ক্রয়ের নেপথ্যে তার ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক মহলের নানা অন্যায্য দাবি দাওয়া মেনে নেওয়ার ক্ষেত্রে যথাযথভাবে জাতীয় স্বার্থ বিবেচনা না করেই বিশেষ দূত অনেক কিছু করছেন, যা ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই সরকারের ভিতরে এরকম বিশেষ দূত অনেক আছে না, আমার মতে সবাই এরকম বিশেষ দূত। এমনকি ইউনূস সহ, সেও কম যান না। এই 14 মাসে বাংলাদেশ থেকে তিনি হাজার হাজার কোটি টাকা সুবিধা নিয়ে নিয়েছেন। তিনি যেখানে এরকম করতে পারেন, বাকি সবাই তো চুনোপুটি। তাই এই সরকারের আমলে দুর্নীতি 1% কমেনি, বরং উল্টো আরো বেড়েছে, ভরি লুট হচ্ছে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনি কি মনে করেন তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।